এই গরমের মধ্যে ব্যাককলের মতো বিকেল ৩টায় কে এসেছে? এসব ওড়না পরে রংঢং করার কোনো ইচ্ছে নেই আমার। যার ইচ্ছে দরজা খুলুক, আমি তো গায়ে একটা টিস্যুও লাগাতে পারবো না। অনেকক্ষণ বেল বাজলো। আতিকিয়া জাহান রেগেমেগে রুম থেকে বেরিয়ে এলেন। দরজা না খুলে অরুণিকার রুমে কয়েকটা ধাক্কা দিয়ে বললেন, গেলেও আমাকে কবর থেকে উঠে আসতে হবে দরজা খোলার জন্য। তোমার মামা দেশে এসে খুলে দেবে? তোমরা কি আক্কেল জ্ঞান নেই? অরুণিকা বাথরুম থেকে চেঁচিয়ে বলল, মামি, আমি গোসলে। এতক্ষণ লাগে? মাত্রই তো এলাম ভার্সিটি থেকে। আতিকিয়া জাহান দাঁত কটমট করতে করতে বললেন, যদি মেয়েটার পড়ালেখা ছুটাতে পারতাম তবে শান্তি পেতাম। আতিকিয়া জাহান এবার নিজে এসেই দরজা খুলে দিলেন। দরজার সামনে আরাফকে দেখে মুহূর্তে চেহারা পাল্টে গেল তার। একগাল হেসে বললেন, আসো বাবা আসো, তুমি আজই আসবে জানতাম না। আরাফ বাসায় ঢুকে সালাম দিল। আতিকিয়া জাহান সালামের উত্তর নিয়ে আরাফকে বসার ঘরে নিয়ে এলেন। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকায় গরমে লাল হয়ে গেছে আরাফের মুখখানা। ঘাম বেয়ে বেয়ে পড়ছে, চশমার গ্লাসটাও ঝাপসা হয়ে গেছে। আতিকিয়া জাহান ফ্যান চালু করে আরাফকে বসতে বললেন। আরাফও চুপচাপ বসে পড়ল। তিনি এবার একটু হতাশ গলায় বললেন, ওনাকে বলেছিলাম একটা এসি লাগিয়ে দিতে, কিন্তু উনি সেই সুযোগটাই তো পাচ্ছেন না। তোমার বোনের খরচ দিতে দিতেই তো তার কোমর ভেঙে যাচ্ছে। আরাফ গম্ভীর মুখে তাকালো আতিকিয়া জাহানের দিকে। তিনি পুনরায় বললেন, জানি অরুণিকার কাজিন তুমি। তোমাকে প্রথম দেখেই আমার চেনা চেনা লাগছিল। ভেবেছি এলাকায় দেখেছি। রোহানি বলল তোমরা পাশের বিল্ডিংয়ে ভাড়া নিয়েছো। আরাফ হ্যাঁ সূচক মাথা নাড়ল। আতিকিয়া জাহান বললেন, কজন থাকো? 6 জন। বাবা, জায়গা হয়? হ্যাঁ, 4 বেডের বাসা। হ্যাঁ শুনেছি, অরুণিকার বান্ধবী একটা থেকে ওই বিল্ডিংয়ে। আতিকিয়া জাহান কিছুক্ষণ চুপ থেকে আপাতমস্তক আরাফকে দেখে নিলেন। তারপর বললেন, আর কারা কারা থাকে তোমার সাথে? আমরা 2জন কাজিন, 3জন বন্ধু। কাজিন কারা? আহনাফ আর তাহমিদ। অরুণিকার সাথে বিয়ে হয়েছে সেই আহনাফ? জি। কি করে ছেলেটা? ভার্সিটির লেকচারার। আতিকিয়া জাহান কপাল চাপড়ে বললেন, আরে হ্যাঁ, মনেই ছিল না। ওই তো সেদিন অরুণিকা পুকুর থেকে তুলে এনেছিল। বাজার করে আসার সময় ব্যাগ শুদ্ধ পানিতে পড়ে গিয়েছিল মেয়েটা। দুর্বল মেয়ে, একটু ধাক্কা লাগলেই পড়ে যায়। ছেলেটা আবার বেশ ভদ্র। বাজার সাদেও করে এনেছিল। তার সাথে আরেকজন ছিল, কি যেন নাম তার? সূর্য। হ্যাঁ তুর্য। গান বাজনা করে নাকি? জি। সেও কি ভার্সিটিতে পড়ায়? পড়ায় না, গান শেখায়। ভার্সিটিতে আবার গানও শেখায়? জি। তা হামিদ কি করে? ব্যবসা করে। পড়াশোনা করে না? করে। কি নিয়ে? সাইকোলজিতে। আর বাকিরা কি তোমার মতোই ডাক্তারি পড়ে? না, ইভান ভার্সিটির স্যার, আর ইমন গ্র্যাজুয়েশন শেষে একটা কোম্পানিতে চাকরি নিয়েছে। তা তোমরা ভাড়া বাসায় কেন উঠেছ? তোমাদের কত বড় বাড়ি? আরাফ কিছু বলল না, সৌজন্যমূলক হাসি ফেরত দিল। সে মনে মনে ভাবছে, এই মহিলা এত প্রশ্ন করছে কেন? যেই কাজে ডেকেছে সেটা বললেই হয়। আতিকিয়া জাহান বুঝলেন আরাফ এই প্রশ্নের উত্তর দেবে না, তাই তিনি কথা না বাড়িয়ে বললেন, তুমি তো ডাক্তার মানুষ, ব্রিলিয়ান্ট আছো, বোঝা যাচ্ছে। একটা সাহায্য করো না বাবা। আরাফ ভ্রু কুঁচকে তাকালো। আতিকিয়া জাহান বললেন, আমার মেয়েটা একদম গাধা, ডামিস মেয়ে। ইন্টারে ফেল করে বসে আছে। পদার্থবিজ্ঞানে মাত্র 20 পেয়েছে, আর উচ্চতন গণিতে মাত্র 10। রসায়নে তো টেনে টুনে পাশ করেছে। জীববিজ্ঞান অপশনাল ছিল, তাই বেঁচে গেছে, নয়তো ওটার অবস্থা ভালো না। ইংরেজিতে অল্পের জন্য ফেল, কিন্তু বাংলায় সে 70 পেয়েছে।
আরাফ অবাক হয়ে আতিকিয়া জাহানের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে, মাথায় নাই একটুও ঘিলু, তাই তো এত ন্যাকামি করে বেড়ায়। আতিকিয়া জাহানের কথায় পুনরায় তার মনোযোগ আটকালো। তিনি অনুরোধের সুরে বললেন, তুমি তো সায়েন্সে পড়ো, একটু গণিত আর পদার্থবিজ্ঞান ওকে এগিয়ে দিতে পারবে? আরাফ অবাক হয়ে বলল, আমি তো টিউশনই করি না, আর পড়ালেও শুধু বায়োলজি আর কেমিস্ট্রি পড়ায়। কেন বাকিগুলো কেন পড়াও না? কঠিন না কি? আসলে চর্চা নেই আমার। কি যে বলো বাবা, সেই বছর আগে পড়েছি, এখনো অঙ্কের সূত্র মনে আছে। a+b² = a² + 2b, a+b² হয়েছে না? আরাফ দীর্ঘশ্বাস ছাড়ল, মনে মনে বলল, তাহলে আপনিই পড়ান আমার গর্ধ মেয়েকে। আতিকিয়া জাহান বললেন, পড়াও না একটু, তোমার উপর বিশ্বাস করা যায়, অরুণিকার কাজিন তুমি। আরাফ জোরপূর্বক হেসে বলল, আচ্ছা আন্টি, পড়াবো। আতিকিয়া জাহান একগাল হেসে বললেন, বেশ তো। আর একটা কথা, ইংরেজির জন্য একটা স্যার রাখবো। তোমার বাকি 5জন বন্ধুদের মধ্যে কে ভালো ইংরেজি পড়াতে জানে? ইভান আর আহনাফ ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার। ওদের একটু বলে দেখো। আন্টি, আমি আপনাকে ওদের ফোন নাম্বার দিয়ে দেব, আপনি নিজেই কথা বলে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন যাও, একটু কথা বলে আসো তোমার স্টুডেন্টের সাথে, ও রুমে আছে। আরাফ উঠে দাঁড়ালো, ভ্রু কুঁচকে বলল, আজই পড়াতে হবে? না, একটু কথা বলে আসবে, স্টুডেন্টের পড়ানো অবস্থায় বুঝে আসবে। আরাফ অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আতিকিয়া জাহান রুম দেখিয়ে দিয়ে বললেন, ওই ঘরটা রুহানির, আমি রান্নাঘরে যাচ্ছি, তোমার জন্য 1 কাপ চা দিচ্ছি। আরাফ ব্যস্ত কণ্ঠে বলল, না না, এই সময়ে আমি চা খাই না। আচ্ছা তাহলে শরবত? না আন্টি, আমি কিছু খাবো না। দূর, কি যে বলো, এই গরমে এসেছো, শিক্ষক মানুষ তুমি, যাও আমি নিয়ে আসছি। আতিকিয়া জাহান আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। এদিকে আরাফ ইতস্তত ভাব নিয়ে রুহানির রুমের সামনে এসে দাঁড়ালো। রুহানি ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘরে পানি ছিটিয়ে দিচ্ছে। আরাফ রুমের দরজায় ঠোকা দিতেই রুহানি বলল, কামিন। রুহানির উত্তরে চোখ মুখ কুঁচকে দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরাফ। রুহানি পেছন ফিরল না, ভেবেছে অরুণিকা এসেছে, সে ব্যস্ত হাতে পানি ছিটাচ্ছে। হঠাৎ পানি হাতে পেছন ফিরে আরাফকে দেখে ভয় পেয়ে গেল সে। কি বুঝে সে মগে থাকা অবশিষ্ট পানিগুলো আরাফের দিকে ছুড়ে দিল, সে নিজেও জানে না। আরাফ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। রুহানি ঠোঁট কামড়ে কয়েক পা পিছিয়ে গেল, বিড়বিড় করে বলল, এই লোকটা কোথা থেকে প্রকট হলো? আরাফ শার্টের হাতায় মুখের পানি মুছে রুহানির দিকে তাকালো। রুহানি এখনো চোখ পিটপিট করে তাকিয়ে আছে। আরাফকে হজম হচ্ছে না তার। স্বপ্ন টপ্ন নয় তো? এই মানুষের এখানে আসা কি আদৌ সম্ভব? রুহানি গালে হাত দিয়ে ভাবল, প্রেমে পড়েনি তো আবার? সিনেমায় যেমন দেখায় প্রেমে পড়লে সামনে চলে আসে, কিন্তু প্রেমে পড়ার মতো তো কিছুই হলো না। এদিকে আতিকিয়া জাহান রান্নাঘর থেকে চেঁচিয়ে বললেন, রুহানি, তোর জন্য স্যার এনেছে, বই টই নিয়ে পড়তে বস, দেখা কি কি সমস্যা আছে। রুহানি মায়ের কণ্ঠ শুনে চোখ বড় বড় করে তাকালো, ব্যস্ত হয়ে ওড়না খুঁজতে লাগলো। আরাফ বুঝতে পেরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রুহানি তার ডয়ার ঘেটে ফেললো, কিন্তু একটা ওড়নাও পেল না। দাঁতে দাঁত চেপে বলল, কোথায় রেখেছে আমার ওড়না? আরাফ রুমের বাইরে এসে দাঁড়ালো। অরুণিকা তখনই রুম থেকে বেরিয়ে আরাফকে দেখে ভেবাজেকা খেয়ে আবার রুমে ঢুকে পড়ল। আরাফ দেয়ালে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এদিকে অরুণিকা দরজা বন্ধ করে মিনমিনিয়ে বলল, কে ছিল এটা? আহনাফ? আরাফ, কিন্তু ও এখানে কেন আসবে? রুহানি অনেক ঘেটে একটা ওড়না বের করে মুখ কুঁচকে বলল, সামার চলে গেলে স্যার রাখতো, একটু কৃত্রিম দৃষ্টি বিলাস করে ঘুমানোটাও হারাম করে দিল। ধুর, ভাল লাগে না। রুহানি ওড়না গায়ে দিয়ে বই খাতা শব্দ করে টেবিলের ওপর রাখছে। আরাফ গলা খাকারি দিতেই রুহানি বলল, আয়সা পড়েন, ভদ্রলোক হইতে হবে না আর।
আরা ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে রুমের বাইরে। রুহানির কথা শুনে ঢোকার সাহসটাও আর হলো না। এদিকে আতিকিয়া জাহান ট্রে হাতে নিয়ে রুহানির রুমের দিকে আসতেই আরাফকে রুমের বাইরে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এখানেও কি করছে বাবা? মামির কণ্ঠ শুনে রুমে আড়ি পেতে দাঁড়িয়ে থাকা অরুণিকা দরজাটা হালকাভাবে খুলল। দেখলো আরাফ সত্যিই দাঁড়িয়ে আছে। আরাফ অরুণিকাকে উকি ঝুঁকি দিতে দেখে চোখ মুখ কুঁচকে তাকালো। আতিকিয়া জাহান এবার রুহানির রুমে ঢুকে পড়লেন। দেখলেন মেয়ে মুখ ফুলিয়ে বসে আছে। আরাফও এবার রুমে ঢুকলো। আতিকিয়া জাহান তাকে চেয়ারে বসতে বললেন। এদিকে তারা রুহানির রুমে ঢুকতেই অরুণিকা রুম থেকে বেরিয়ে রুহানির রুমের কাছে এসে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করতে লাগলো কি হচ্ছে। আতিকিয়া জাহান নাস্তার ট্রে রুহানির পড়ার টেবিলে রেখে বললেন, বাবা ওকে একটু ঠিকমতো দেখো, কি বুঝে না, কোথায় সমস্যা? আরাব মাথা নাড়ল। আতিকিয়া জাহান মেয়ের ফুলে যাওয়া গাল চেপে ধরে দাঁত কিরমিরিয়ে বললেন, ভালোই ভালোই পড়া, নয়তো জীবনে বিয়ে দেব না। আরাব অবাক হয়ে তাকালো আতিকিয়া জাহানের দিকে। মানুষ পড়ালেখা না করলে বিয়ে দেওয়ার কথা শুনেছে, এমনকি রিস্কাওয়ালার সাথে বিয়ে দেওয়ার কথাও শুনেছে, কিন্তু বিয়ে না দেওয়ার হুমকি এই প্রথম শুনেছে সে। এই পাশে তাজ্জব প্রাণীর বসবাস। অরুণিকাও হয়তো এদের সাথে থাকতে থাকতেই পাগল হয়ে যাচ্ছে। আতিকিয়া জাহান চলে যেতেই রুহানি রাগী দৃষ্টিতে তাকালো আরাফের দিকে। আরাফ কলম খাতা নিয়ে রুহানির চোখের দিকে ইশারা করে বলল, চোখ কাকে দেখাচ্ছ? এখানে আপনি ছাড়া দ্বিতীয় কোনো জীব আছে? আমি তোমার স্যার। আমার পড়ালেখা ভালো লাগে না, স্যার হতে হবে না। মাকে বলেন আমার পড়ার ইচ্ছে নেই। তো কি করার ইচ্ছা? রুহানি একগাল হেসে বলল, আপনার সাথে কিসের লুকোচুরি? আপনি আমার বোনুর গুণধর ভাই বলে কথা। রুহানি এবার ফিস করে বলল, আমার সায়েন্স পড়ার কোনো ইচ্ছেই ছিল না। এই স্কুলেও এ গ্রেড পেয়েছি টেনে টুনে, তাও অরুর দেখা দেখি মা আমাকে সায়েন্স দিয়ে দিল। আমি বুঝি না ওসব, অনেক কঠিন। ফিজিক্স তো মাথার উপর দিয়ে যায়, ম্যাথ ও মাই গড এত ডেঞ্জারাস। আর ইংলিশ? একটু গ্রামারে দুর্বল আমি। একটু দুর্বল আর সোজা ফেল। মানুষ ইংরেজিতেও ফেল করে। রুহানি চোখ ছোট ছোট করে বলল, আমাকে কি অমানুষ মনে হচ্ছে? গাধা মনে হচ্ছে? রুহানি কাঁদো কাঁদো মুখে তাকালো আরাফের দিকে। আরাফ রুহানির চেহারা দেখে ব্যস্ত কণ্ঠে বলল, আচ্ছা আচ্ছা, এসব বাদ দাও। আমি তোমাকে অন্তত পাস করার টেকনিকটা শিখিয়ে দেব। নকল শেখাবেন? আরাফ ভ্রু কুঁচকে বলল, নকল শেখাবো কখন বললাম? পাশ করার টেকনিক? পাস করার টেকনিক মানে কি নকল শেখানো? কিছু সিলেক্টেড পড়া দেখিয়ে দেব। ও সেটাই বলেন। ঘুরে ফিরে বইটা আমাকে ধরতেই হবে। আরাফ চোখ ছোট করে বলল, তো তোমার চেহারা দেখে তোমাকে পাস করাবে ভেবেছিলে? রুহানি গাল ফুলিয়ে বই খুলল। অন্তত বিয়ে করার জন্য হলেও পাশ করতে হবে তাকে, নয়তো সুপাত্র জুটবে না তার কপালে। আজকাল ছেলেরা ইন্টার পাস মেয়েই যেখানে বিয়ে করে না, সেখানে ইন্টারে ফেল করে রাজপুত্র কোথা থেকে পাবে সে। রুহানির মুখটা রাঙা হয়ে আছে, চুল থেকে এখনো টপ টপ করে পানি ঝরছে, চোখের পাপড়িতেও পানি। আরাফের হঠাৎ চোখ আটকালো রুহানির ভেজা চুলে, ওনাটাও ভিজে যাচ্ছে। কি অদ্ভুত মেয়ে। আরাফ চাপা স্বরে বলল, তুমি মাথা মুছে এসো। রুহানি ভ্রু কুঁচকে বলল, কেন? এভাবে ভেজা চুলে কেউ পড়তে বসে? চুলে কি আগুন লাগিয়েছি? গোসল করে চুল তো ভেজাই থাকে। আরাফ ধমকের সুরে বলল, আমি তোমার স্যার, ভদ্র ভাষায় কথা বলো। রুহানি মুখ ছোট করে বলল। সরি। আবার বইয়ের দিকে তাকালো সে। আরাফ নিজের চুল খামচে ধরে আদমরে বলল, কেমন ঘাটতারা মেয়েরে বাবা, একে পড়ালে আমারই মান সম্মান যাবে। রুহানি পড়ার মাঝে চুল সরাতেই আরাফের চোখে পানির ছিটে গিয়ে পড়ল। আরাফ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলো, কপালে ভাঁজ পড়ল তার। চোখ খুলে রুহানিকে শক্ত একটা কথা বলার জন্য মুখ খুলবে এমন মুহূর্তেই থমকে গেল সে। রুহানি ঠোঁট উল্টে বইয়ের দিকে তাকিয়ে আছে, ভেজা চুলগুলো কপালে লেপটে আছে। ফ্যান চলছে, তবুও নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। দাদির মুখে শুনেছিল মেয়েদের নাকের ডগায় ঘাম জমলে নাকি স্বামীর ভালোবাসা পায়। আরাফ রুহানির চোখের দিকে তাকালো আর ভাবতে লাগলো, মেয়েটার স্বামীর ভালোবাসা পাওয়ার মতো কোনো যোগ্যতাই তো নেই। আরাফ নিজের ভাবনে নিজেই অবাক হলো। সে রুহানিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কিন্তু কেন?
সাথে সাথে চোখ সরিয়ে নিল আরাফ রুহানির দিকে, আর অবাধ্য দৃষ্টি দিল না, নিজেকে আটকে রাখলো অজানা কারণেই। আরাফ রুহানিকে পড়িয়ে বের হওয়ার আগ মুহূর্তেই অরুণিকার সাথে দেখা হয়ে গেল। অরুণিকা আরাফকে দেখেই না দেখার ভান করে দরজা আটকে দেওয়ার জন্য দরজার কাছে এলো। আরাফ অরুণিকার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। কেমন আছিস? অরুণিকা মাথা নেড়ে বলল, ভালো। আরাফ মৃদু হেসে বলল, তুই শুকিয়ে যাচ্ছিস। তো এমনি বলছি, খাওয়া দাওয়া করিস না? তোমার এসব জিজ্ঞেস করতে হবে না। এভাবে কথা বলছিস কেন? আমার সাথে কথা বলো না। তোমার কাজ রুহকে পড়ানো। তুমি ওর স্যার, আমার কেউ না। আমি তোর ভাই। অরুণিকা তা ছিলে সুরে বলল, আপন ভাই তো আর না। কিভাবে কথা বলছিস? তুমি তো আমার সাথে কথা বলতে না। তোমার না আমাকে মিথ্যাবাদী মনে হয়? আমাকে না ঘৃণা লাগে? এখন সেদে আসছো কথা বলতে? অদ্ভুত। আরাফ মলিন মুখে বলল, তুই অনেক স্পেশাল। আমাদের 6 জনের কাছে তুই এখনো সে ছোট্ট। অরুণিকা আরাফকে থামিয়ে দিয়ে বলল, তুমি না এই পৃথিবীতেই থাকো না, অন্য জগতে আছো। আমি কোনো স্পেশাল মানুষ না, একটা আপদ যেটা মরছে না দেখেই এত অস্থির হয়ে আছো তোমরা। আরাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সাথে জরুরি কথা আছে, একদিন বাইরে বসবি? না বাবা, তোমাদের বিশ্বাস নেই। সেদিন তোমাদের ভদ্রবেশে আহনাফ চৌধুরী আমাকে নিজেই রুমে ডেকে এনে আবার চাচিকে গিয়ে বলেছে আমি নাকি তার কাছে ঘেঁষতে গেলাম। মুখের ওপর তোমাদের বন্ধু ইভানও মিথ্যা বলল। আমি তোমাদের ছায়ার আশেপাশেও আর ঘেঁষবো না। তুমিও কখন কে অপবাদ দিয়ে বসো প্লিজ। আরাফ রাগী স্বরে বলল, ফালতু কথা বললে চর খাবি। তুই আমার বোন অরু। প্লিজ, আমার কোনো ভাইটাই নেই, যাও তো। অরুণিকা আরাফের মুখের উপর দরজা লাগিয়ে দিল। আরাফের নাক মুখ লাল হয়ে যাচ্ছে, তাকে দেখেই মনে হচ্ছে বেশ রাগ উঠেছে। হনহনিয়ে সিঁড়ি বেয়ে নেমে বাসায় চলে এলো সে। এদিকে বাসায় এসে বেল দিতে তাহমিদ দরজা খুলল। কিছু জিজ্ঞেস করার সুযোগটাও দিল না আরাফ। সোফায় গা এলিয়ে দেয়া আহনাফের কলার ধরে টেনে তুলল সে। আহনাফ কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘুষি দিয়ে মাটিতে ফেলে দিল। মুহূর্তেই 6 জনের ব্যাচেলার সংসারে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। আহনাফ মাটিতে বসে আরাফের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। আরাফ আহনাফের পেটে লাথি মারতে যাবে, ইভান আর তাহমিদ তাকে টেনে একপাশে নিয়ে এলো। ইভানকে দেখে যেন আরো রাগ বাড়ল আরাফের। ইভানকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। ইভান টাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খেল। সে দেয়াল ধরে নিজেকে সামলে নিয়ে রাগী স্বরে বলল, পাগল হয়ে গেছিস আরাফ? আরাফ চিৎকার করে বলল, অরুর নামে মিথ্যে অপবাদ দিয়েছিস তোরা। আহনাফ ওকে ডেকে নিয়ে গিয়েছিল রুমে, বল এটাই সত্য। ইভান হাঁপাতে হাঁপাতে আহনাফের দিকে তাকালো। তুর্য আহনাফকে ধরে ওঠালো। ইমন অবাক হয়ে বলল, তোকে এসব কে বলেছে আরাফ? আরাফ চেঁচিয়ে বলল, অরুই বলেছে। আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল। আর তুই বিশ্বাস করলি? আরাফ আবার আহনাফের দিকে তেড়ে যাবে, তাহমিদ আর ইমন তাকে থামালো। ইভান বলল, অর্ণিকা মিথ্যে বলেনি, আহনাফ ওকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। তাহমিদ ভ্রু কুঁচকে বলল। কিন্তু কেন? আহনাফ চেঁচিয়ে বলল, কারণ ও আবরারকে মেরে ফেলেছে, আমার ভাইকে মেরেছে ও। আই হেট হার। আরাফের হাত মুঠো হয়ে এলো, আর আহনাফের হাত পা কাঁপছে। সে আরাফের কাছে এসে বলল, তোর মায়ের খুনিকে শাস্তি দেওয়ার জন্য তুই এখানে এসেছিস তাই না? আমিও এখানে আমার ভাইয়ের খুনিকে শাস্তি দিতে এসেছি। অরুণিকা চৌধুরী আমার ভাইকে খুন করেছে। তাহমিদ আহনাফের বাহু চেপে ধরে বলল, ওরু তখন মাত্র 9-এ পড়তো, বাচ্চা মেয়ে ছিল। তাই বলে মেরে ফেলবে আমার ভাইকে? ওই শান্ত মেয়েটা এখন শান্ত হয়েছে। ও কেমন জেদি ছিল সেটা ভুলে গেছিস? ওর জেদের কারণে আমি আমার ভাই হারিয়েছি। আমার স্বপ্ন ছিল আমার ভাই। আই হেট হার। আরাফ ক্ষীণ কণ্ঠে বলল, তুই কি 5 বছর আগেও অরুণিকাকে নিয়ে যেটা বলেছিলি সেটা মিথ্যে ছিল? হ্যাঁ ছিল। ইচ্ছে করে ফাঁসিয়েছি ওকে, ইচ্ছে করে। আহনাফ হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। শব্দ করে কাছে সে। আহনাফকে এভাবে কখনোই কাঁদতে দেখেনি আরাফ। তাহমিদ আর ইমন তারা তিনজনই বেশ অবাক। তুর্য আর ইভান চুপ করে দাঁড়িয়ে আছে। তুর্য যদিও 5 বছর আগের ব্যাপারে কিছুই জানতো না। সে আহনাফের কাঁধে হাত রেখে বলল,
তুই কি ওভাবে শাস্তি না দিলেও পারতি। বউ তোর, বিয়ে করেছিস ওকে, পুরো পরিবারের সামনে একটা ফ্যামিলি ফাংশনে তুই আমার জঘন্য কাজ কি করে করলি? মেয়ে এত বছর ভেবেছে মেয়েটার মাথায় জং ধরেছিল, ইচ্ছুপাকে ভেবেছিল মেয়েটাকে, কিন্তু সমস্যা তো তোর মাথায়। আহনাফ তুর্যের দিকে তাকিয়ে বলল, আর আবরারের সাথে যা হলো, তোর বাবাকে জিজ্ঞেস কর কেস করেনি কেন, জেলে পাঠিয়ে দিতে। তিলে তিলে না মেরে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দে। মেরেছে তো মেরেছে, ও বাচ্চা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আহনাফ হাসলো, শব্দ করে হাসলো, হাসতে হাসতে বলল, আমার ভাই মরেছে, আমার কষ্ট হচ্ছে। তোর ভাই